এই ধরনের ঘটনা আমার জন্য প্রথম, সেই জন্যে হয়তো একটু পা কাঁপছে। আমি আমার আলাপের শুরুতে জুলাই আগস্টে নিহত সকল শহীদের স্মৃতি এবং কাজের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা দীর্ঘদিন ধরে আহত আছেন বাসগৃহে এবং হাসপাতালে, তাদের সুচিকিৎসা দাবি করছি। এবং 5ই আগস্টের অভ্যুত্থানকে কেন্দ্র করে যেসব বন্ধুর বিদায় ঘটেছে জীবন থেকে, মানে তারা বেঁচে আছেন কিন্তু যোগাযোগ নেই মতাদর্শিক কারণে, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমর সফার গল্প উপন্যাসকে কেন্দ্র করে যে চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে সেই সব নির্মাতাদের প্রতি শ্রদ্ধা জানাই। এখন আমি আমার মূল লেখাটা পড়ব, কিছু কিছু অংশ পড়ব এবং হয়তো কিছু কথা যুক্ত করব যেটা পুস্তিকায় নেই। খড়গ হস্তে নৃত্য করো জল্লাদ সময়, তোমার সুস্থির হওয়া বড় প্রয়োজন। সকলে বিশদ জানে তবু হয় অন্ধকারে খুন, অন্তহীন তাই কেউ বিনা খুনে দায়ভাগী হয়। সফার সাথে আমার পরিচয়ের যে সূত্রটা, মানে তার লেখার সাথে, যদ্যপি আমার গুরু দিয়ে, এবং সেইটা পড়ার পরে আমি যে জিনিসটা দেখেছিলাম সেইটা খুব জরুরি। কোট, উনি বলছেন, প্রফেসর আব্দুর রাজ্জাকের সঙ্গে পরিচিত হওয়া আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের একটি। দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নির্মাণে নিষ্কাম জ্ঞান চর্চার ক্ষেত্রে প্রচলিত জনমত উপেক্ষা করে নিজের বিশ্বাসের প্রতি স্থির থাকার ব্যাপারে প্রফেসর আব্দুর রাজ্জাকের মতো আমাকে অন্য কোনো জীবিত বা মৃত মানুষ অতটা প্রভাবিত করতে পারেনি। আনকোট। এই অংশের 3টা গুরুত্বপূর্ণ শব্দবন্ধ আমাকে অল্প বয়সে খুবই আলোড়িত করেছিল। সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নির্মাণ, হয়তো সেটাকে আমরা এখন পলিটিক্যাল কারেক্টনেস বলতে পারি। নিষ্কাম জ্ঞান চর্চা, হয়তো এটাকে আমরা বলতে পারি কোনো এজেন্ডা, হিডেন এজেন্ডা, কিংবা কোনো বড় ভাই কি মনে করবে ওই জায়গা থেকে কোনো কিছু না বলে একটা মতামত তৈরি করার ক্ষমতা। এবং 3 নম্বর হচ্ছে প্রচলিত জনমত উপেক্ষা করা। সেই যে প্রাচীনকালের একটা কবিতা ছিল, পাছে লোকে কিছু বলে, যে আমি কি বলছি সেটার দায়িত্ব তো আমার উপরই বর্তাচ্ছে, ফলে কারো কথা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে পরের 23 বছরের জীবনে আমি বারবার ভেবে দেখেছি, কেবল সফা নয়, যে কোনো বড় লেখকের রচনা বিশ্বের কেন্দ্র কথা এই 3টি কথা। একজন সাধারণ ব্যক্তিও যদি উন্নত ও সম্পূর্ণ মানুষ হতে চান, তাহলে প্রচলিত জনমত উপেক্ষা করে নিষ্কাম অর্থাৎ গীতাবর্ণিত ফলের আশা না করে জ্ঞান চর্চার মাধ্যমে দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা এবং চিন্তা কাঠামোর ঋজুতা প্রতিষ্ঠা করতে পারেন। যেটা হয়েছিল যে আমি 27শে জুলাই আমার এক দিদির বাসায় যদ্যপি আমার গুরু পড়ার পরে ঠিক একদিন পরে আমি তখন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বলে একটা সংগঠনের সাথে যুক্ত ছিলাম। এবং তখন যেটা হয় যে আমরা ভ্যানগার্ড বিক্রি করতে যেতাম, মুখপত্র, এবং একটা মাস কালেকশানে বেরোতাম। এবং সেইখানে দেখি যে একটা দোকানে একটা সংবাদপত্রের উল্টানো, পেছনে লেখা যে সফা প্রয়াত হয়েছেন। তো এইটা আমার খুব আমার ওই বয়সে 20 বছর বয়সে আমাকে খুব দাগ কেটেছিল যে এমন একটা ব্যাপার। এবং এরপর যেটা হয় যে আমি খুব আগ্রহের জায়গা থেকে ওনার উপন্যাসগুলো পড়া শুরু করি। এবং ওনার উপন্যাসগুলো পড়তে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, এমন মরণ বিলাস দিয়ে শুরু করেছিলাম, তেমন টানেনি। আগে ডেথ অফ ইভান ইলিচ পড়া থাকায় সফার উপন্যাসটি অনুপ্রাণিত ঠেকেছিল। একজন আলী ক্যাননের উত্থান পতন, ওঙ্কার এবং অলাদ চক্রকে আমার ট্রিলজি বলতে ইচ্ছে করে। ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের এমন ঘন সংহত কৃতি আর বিশেষ পাই না। নিতায়তন রচনা 3টিতে ধর্ম, পুরাণ, ঐতিহ্য অনুসন্ধান এবং মুক্তির সাধনা
এমনভাবে মিলমিশ খেয়ে আছে যে কখনো কখনো একত্রে একটিমাত্র ধ্রুপদী সুরমূর্ছনার অনুভূতি মনে জাগে। ইতিহাসের প্রধান সরকারি বয়ান স্রোতের মধ্যে বয়ে যাওয়া চোরাস্রোত ঘূর্ণাবর্তের খোঁজ দিতে পারে সফার নিবিড় পাঠ। এ প্রসঙ্গে একটা ছোট্ট ফুটনোট দিতে চাই। আমার ধারণা যে বাংলাদেশের কোনো কোনো মানুষ সফাকে অনেক সময় প্রতিক্রিয়াশীল মনে করেন, তার কারণটা হচ্ছে তাকে খুব নিবিড়ভাবে পাঠ না করা। তাকে যদি কেউ নিবিড়ভাবে পাঠ করেন তাহলে মানুষজন বুঝতে পারতেন যে আমাদের যে মুক্তিযুদ্ধ এইটাকে নিয়ে তার চেয়ে ভালো ক্রিটিক আসলে কার আছে আমি ঠিক জানি না। যেমন আলী কেনান তো কোনো ডিলিউশনাল বা মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগা চরিত্র নয়। গণ অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এবং শেখ মুজিবুর রহমানের হত্যার দিন অবধি অনন্ত জাগ্রত এক ক্রনিকলার ধারা বিবরণী প্রস্তুতকারী ইতিহাসবেত্তা। সে একটা বাঁশের মাথায় উঁচু করে শেখ সাহেবের ছবি টাঙিয়েছে বটে, কিন্তু তার সমস্ত কাজকর্ম মেনে নিতে পারে না। সফার জীবনেও আমরা দেখব যে তিনি যখন জাগ্রত বাংলাদেশ লিখছেন তখনও শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন আওয়ামী লীগ বিষয়ে তার যে প্রতিরোধ বা বিরোধিতার জায়গাটা তখনও সেইভাবে দানা বাঁধেনি। আচ্ছা, এইবার আমি সোজা আরেকটা বইয়ের কথা বলি। আমার সফা প্রণীত উপন্যাসের মধ্যে সবচেয়ে পছন্দ পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ। মানুষকে অর্জিত আস্থা এবং উপার্জিত বিশ্বাসে দৃঢ় হয়ে থাকতে হবে। এই উপন্যাস পড়বার পর এই আমার একান্ত উপলব্ধি, পরম কোনো অস্তিত্বে সফার যে বিশ্বাস, সেই বিশ্বাস আপামর বাঙালির সঙ্গে মেলে না। কোট কম বেশি সব পুষ্পের মধ্যে ঈশ্বর বিরাজ করেন। কিভাবে বিরাজ করেন আমি বলতে পারবো না। বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও কোনোভাবে ঈশ্বর যদি নাও থাকেন, শুধু পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য আমাকে একটা ঈশ্বর মনে মনে বানিয়ে নিতে হবে। এবং ফেলিনিরও একটা কথা আছে এরকম, যে ওনাকে যখন ঈশ্বর বিশ্বাস নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বললেন যে ধরেন আপনি একটা দিগন্ত বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে যেতে আপনার যুক্তিশীল মন জানে যে কেউ নেমে এসে এই প্রখর মধ্যাহ্নে আপনাকে আশ্রয় দেবে না, কিন্তু যদি দেয়, যদি কোনো একজন দেবদূত বা পরি নেমে এসে আপনার সাথে সাথে এই রাস্তাটা পেরিয়ে যায়, এই যে মনে হওয়াটা, এই যে একটা মানসিক আশ্রয় পাওয়া, এটাই ফেলিনির কাছে ঈশ্বর, এই মনোভাবটা। আহমদ ছফা যে সকল গ্রন্থ পাঠে আনন্দ পান, উদ্দীপ্ত হন, যে সকল মানুষের মধ্যে পূর্ণ মানুষ দেখেন, রচনার বিভিন্ন স্থানে বিভিন্ন উপলক্ষে তাদের নাম লিপিবদ্ধ করে রাখেন। ফলে আমরা পরের প্রজন্মের যারা পূর্ণ মানুষ হয়ে উঠতে চাই, তার প্রতিটি লেখা থেকে কিছু দিক নিদর্শন, কিছু পথরেখা কিংবা তার নিশানা পেতে পারি। আচ্ছা, এবার আমি আমার একটু ছেলেবেলার কথা বলেই সিনেমার কথাতে চলে যাব। আমার যেটা বিষয় হলো কি, মানে হয় না যে কোনো কোনো সময় কোনো বাবা মা তার ছেলেকে, প্রথম ছেলেকে মানে ঈশ্বরের নামে ছেড়ে দেন। মানে আমি আমার বন্ধুদের মধ্যে চূড়ান্ত স্বাধীনতা ভোগ করেছি, এবং যেটা হলো যে ক্লাস 4 থেকে আমি প্রথম বাংলা সিনেমা দেখা শুরু করি, মানে হলে গিয়ে। ফলে যে ব্যাপারটা হলো যে চট্টগ্রামে তখন প্রায়, আমি যদি খুব বেশি ভুল না করি, 16-17টা সিনেমা হল ছিল, এবং আমি নিয়মিতই সিনেমা দেখতে যেতাম। এবং আমি সিনেমা দেখতে গিয়ে যে সিনেমার মধ্যে যে অশ্লীলতার বোধ বা পলিটিক্যাল কারেক্টনেস, নানা রকম বিষয় আশয়, ওই বয়সে তো কিছু জানতাম না, আনন্দের জন্য যেতাম। তো পরে যেটা হলো যে আস্তে আস্তে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বলে একটা সংগঠন ছিল, যেটার তখনকার সভাপতি ছিলেন রফিকুল আনোয়ার রাসেল, এখন সার্টিফিকেশন বোর্ডের মেম্বার। তো রাসেল ভাই হচ্ছে আমাদের মেন্টর। এবং আমাদের চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র বলে একটা সংগঠন ছিল, শৈবাল চৌধুরী ছিলেন সেটা সভাপতি। তো এইভাবে আমি ওই ছবি দেখতে দেখতে আস্তে আস্তে মানে আমাদের তৎকালীন বিখ্যাত মুনমুন ময়ূরীর যে লাস্য, সেখান থেকে বেরিয়ে আসি আমি, এবং বেরিয়ে এসে আমি বিশ্ব চলচ্চিত্রে অবগাহন করা শুরু করি। এবং আমরা বিদেশি ভাষার চলচ্চিত্র দেখি দেশি চলচ্চিত্র উৎসবে, সাবটাইটেল বলে একটা জিনিসের সাথে আমাদের পরিচয় ঘটে।
পশ্চিমবঙ্গের ছোট কাগজ মারফত কলকাতা চলচ্চিত্র উৎসবের বিবরণী আমাদের উপর আছড়ে পড়ে, কিন্তু ঢাকা চলচ্চিত্র উৎসব আমাদের কৌতূহল জাগাতে পারে না। গত বছর এসেছিলাম এবং সেই চলচ্চিত্র উৎসবে আসলে খুবই বিভীষিকাময় অভিজ্ঞতা হয়েছিল। একটা মাস্টার ক্লাস ছিল দিনব্যাপী এবং সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। 5,000 টাকা রেজিস্ট্রেশন ফি ছিল, ½ লিটার পানির ব্যবস্থা ছিল না। একটু ফুটনোট আকারে বলে রাখলাম। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আমাদের দেশের বিকল্পধারা চলচ্চিত্রের সূতিকাগার, কিন্তু এই চলচ্চিত্রকারদের পরবর্তী সমকালীন দশা দেখে আমরা হতাশ হয়ে পড়ি। আচ্ছা, এইটা কিন্তু আমার 5ই অগস্টের আগের লেখা। বেশিরভাগ পরিচালককে একটা সময় সরকারি বয়ানের বয়াতি হতে দেখে আমরা আহত হই। তানভীর মোকাম্মেল একসময় চিত্রা নদীর পাড়ে নামের একটা প্রায় ধ্রুপদী চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। মার্ক্সীয় বীক্ষণে দীক্ষিত এই সজ্জন ব্যক্তি যুবক বয়সে ক্ষেতমজুর সমিতি করেছেন, সেই কাজের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন। পরবর্তীকালে দেখলাম তিনিই কিনা বস্ত্র বালিকারা নামে তথ্যচিত্র বানিয়ে গার্মেন্টস মালিকদের সাফাই গাইছেন। নাসিরুদ্দিন ইউসুফ নির্মাণ করেন 71-এর যিশু, পুরো পৃথিবীর বিচারে একটি উৎকৃষ্ট ছবি। তাকে পরে প্রোপাগান্ডায় ভরপুর গেরিলা আর এলোমেলো আলফা নির্মাণ করতে দেখা যায়। কেন ঘুড্ডির মতো সৈয়দ সালাউদ্দিন জাকি সেই মানের আরেকটি চলচ্চিত্র পরবর্তী সারা জীবনে সৃষ্টি করতে পারলেন না, প্রশ্নটি আমাদের ভাবায়। তারেক মাসুদের সিনেমা দেখতে গিয়ে, মাটির ময়না দেখতে গিয়ে বিশেষ করে আমার মনে হয়েছিল যে প্রাথমিকভাবে সেটার উৎস নির্মাতার ছেলেবেলা হলেও সফার বাঙালি মুসলমানের মন প্রবন্ধে যে উল্লেখিত যে দ্বিধা ছিল, সংশয় ছিল, অনিশ্চয়তা ছিল, সেটা চলচ্চিত্রের মর্মে মর্মে খচিত হয়ে আছে। অলাচক্র আমি আগেই পড়েছিলাম, পুস্তকাকারে ছাপা সফার সম্পাদিত সংস্করণ। আদি সংস্করণ পড়বার পর বুঝতে পারি মুক্তিযুদ্ধের ইতিহাসকে এভাবে আর কেউ আমাদের সামনে তুলে ধরেনি, এমনকি আখতারুজ্জামান ইলিয়াস কিংবা মাহমুদুল হক নন। প্রথমত মুক্তিযুদ্ধের ফলাফল বেহাত হয়ে যাওয়া এবং দ্বিতীয়ত ওই সময়ে প্রবাসী সরকারের আত্মমানবতার নামে তোলা টাকার নয় ছয় করা একাধিক ঐতিহাসিক ব্যক্তিত্বের চরিত্রের নানা রকম স্তর ছাল চামড়া ছাড়িয়ে গনগনে শিখে ঝুলিয়ে রাখা হয়েছে। এক উন্মুক্ত প্রদর্শনী, যার ইচ্ছে দেখো, মন্তব্য করো। কিন্তু বাঙালি ওঙ্কারের প্রোটাগনিস্টের মতো দ্বিধাদীর্ণ ভীরু বুক চিতিয়ে সামনে গিয়ে ইতিহাসের বুকে কোনো পদক্ষেপ করতে পারে না। এ ধরনের মানুষদের কথা ভেবেই বোধ করি নবারুণ ভট্টাচার্য লিখেছিলেন, মহাকাশ হতে গুখেকো শকুন হাগিতেছে তব গায়ে, বাঙালি শুধুই খচ্চর নয় তদুপরি অসহায়। দ্বিধা এক জিনিস আর জাতীয় চেতনার সাথে বিশ্বাসঘাতকতা অন্য। সত্যের অর্থে নিজ শরীরের ক্ষুদ্র প্রত্যঙ্গ কেউ যদি নিয়ন্ত্রণে অক্ষম হন, তবে একটি দেশের সমগ্র মানুষকে স্বাধীনতার স্বপ্ন তিনি কেমন করে দেখাবেন? সংস্কৃতির দায়িত্ববান নেবেন কেমন করে? একা রবীন্দ্রনাথ তো এদের পুনর্বাসন করতে পারবেন না। সফা কাহিনীর চলচ্চিত্রায়ন কি সম্ভব? এক কথায় বলতে গেলে সফা কাহিনীর চলচ্চিত্র রূপায়ণ সম্ভব নয়। শুধু আহমদ সফা কেন, এই মাপের যে কোনো সাহিত্যিকের কাজের চলচ্চিত্র রূপ প্রায় অসম্ভব। ধরা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের কথা, কিংবা সতীনাথ ভাদুরীর ঢোড়াই চরিত মানুষ। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস দুটিকেও চলচ্চিত্র করতে না পারার তালিকায় রাখা যায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের নালকের খানিকটা অংশ নিয়ে চেষ্টা করেছিলেন ঋতুপর্ণ ঘোষ, কিছুটা সফল হতে পেরেছিলেন। আচ্ছা, এটা কারণ কি, কেন সম্ভব না বলে আমি মনে করছি? অধিকাংশ সময় চলচ্চিত্রকারের রাজনৈতিক দর্শন, দার্শনিক প্রজ্ঞা, বেড়ে ওঠার ইতিহাস প্রভৃতি মহৎ সাহিত্যিকের আপসীনতার ধারণার সাথে একাত্ম হয় না। ফলে লেখক যা বলতে চেয়েছিলেন তেমন না হয়ে ছায়া মানবেরা সিনেমার পর্দা জুড়ে ঘুরে বেড়ায় দম দেয়া পুতুলের মতো। দর্শক, প্রস্তুতি নেওয়া দর্শক, সাহিত্যকর্ম ও লেখকের জীবন আত্মস্থ করে আসা দর্শক সন্তুষ্ট হতে পারে না। একটা বাস্তব কারণ অবশ্য আছে। কোনো লেখক কাগজ কলম আর লেখার অবসর পেলেই নিজের মতো করে একটা শিল্প সৃষ্টি করতে পারেন। এটা তার একা সাধনা।
চলচ্চিত্রকারের কাজ সমষ্টিগত। যিনি অর্থলগ্নি করেন সেই প্রযোজক মশাইয়ের নানা অনুরোধ উপরোধ সাহিত্যকেন্দ্রিক চলচ্চিত্রের মৃত্যু ঘটাতে সক্ষম। গায়ক চিত্র পরিচালক অঞ্জন দত্ত তো গেয়েই আছেন বহু আগে, চলচ্চিত্র প্রযোজকের অনুরোধে দুষ্টু গান ঢোকাতে গিয়ে কি বিপর্যয় না ঘটতে পারে। সরকারি অনুদানের টাকায় ছবি বানাতে গেলে পুরাণ কথিত সহস্রমুখী চৈনিক ড্রাগনের খপ্পরে পড়তে হবে, তাতে আর আশ্চর্য কি? জাগ্রত বাংলাদেশ নিয়ে কয়েকটা কথা বলেছিলাম, ওনার যে সফার যে প্রথম প্রবন্ধের বই, সেখানে তৃতীয় প্রবন্ধে একটি ঐশীবাণী প্রতিম বাক্য আছে, যারা প্রত্যক্ষভাবে নির্যাতিত হয় তারাই প্রতিশোধ নেওয়ার জন্য উপযুক্ত, সবচেয়ে উপযুক্ত। আহমদ ছফা যুদ্ধ পরিস্থিতি কি পরিমাণ তলিয়ে দেখতে পেরেছিলেন, এখানে তার আরও দুটি উদাহরণ দেওয়ার লোভ সামলাতে পারছি না। কোর্ট আজকের পশ্চিম পাকিস্তানি সেনাদের কড়কড়ে ইউনিফর্ম পরার চটপটে স্বভাব দেখে কেউ যদি মনে করেন তাদের মনোবল অটুট রয়েছে, তাহলে বলতে হবে ওটা ইউনিফর্মের গুণ। ভেতরের মানুষটিকে দুশ্চিন্তা মৌমাছির মতো কামড়ে ধরেছে, তারাও তো শোষকদের নিষ্ঠুর শোষণযন্ত্রের শিকার। নিজেরা মরছে আর ফায়দা উঠাবে পুঁজিপতি আর আমলা ফাইলার দল, আনকোট। এবং কোর্ট একজন সৈন্যকে বাংলাদেশে উড়োজাহাজে করে এনে মাইনে দিয়ে বন্দুক ছুটতে দেওয়ার পর তার যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, তাতে করে প্রতিটি গুলি ছোড়ার বিনিময়ে নিজের দেশে এক একজন মানুষকে একবেলা করে উপোস রাখতে হয়। অল্প সময়ের মধ্যে ধরা না পড়লেও দীর্ঘ সময়ের ব্যবধানে এই ভুকা ফাঁকা মানুষেরাই সামরিক সরকারের শোষণযন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়বে। উদ্ধৃতি দুটি দেখে আমরা এই প্রজন্মের ছফা অনুরাগীরা বুঝতে পারি, তিনি অপরাপর বেশিরভাগ বাঙালি সাহিত্যিকের মতো পরিস্থিতিকে সাদা আর কালো মাত্র এই দুইটি রঙে দেখতেন না। তিনি জানতেন প্রকৃতিতে ধূসর রং আর মানচিত্রে নো ম্যানস ল্যান্ডের উপস্থিতি। তার বাক্যের মাঝে ফাঁকা স্থানের পাঠোদ্ধার করা না গেলে চরিত্রগুলোকে কাগজের পৃষ্ঠা থেকে তুলে এনে রক্তমাংসের মানুষের রূপ দেওয়া অসম্ভব। ছফা কাহিনীর চলচ্চিত্রায়নে আগ্রহী মানুষটিকে ওই ধূসর রং, সম্ভাব্যতার অসীম সংখ্যক সমীকরণ, ধ্রুপদী সঙ্গীত প্রতিম সংহত বুনন ও পরিকল্পিত সাহিত্য কাহিনীর স্থানকাল উপলব্ধির ক্ষমতা থাকতে হবে। হতে হবে ইতিহাসের সরকারি বয়ানের বাইরে জন ইতিহাসের অনুসন্ধিৎসু শিক্ষার্থী, নইলে রংচং মেখে হাততালির বাইরে চলচ্চিত্রের ইতিহাসের ফুটনোটও পাওয়া যাবে না। টুকটাক গিমিক, কয়েক মুহূর্তের প্রচার সাফল্য এবং আত্মতৃপ্তির ঢেকুর বাদে কিছুই জুটবে না। এবার যে অংশটা পড়ছি, বাংলাদেশের সাহিত্য থেকে সিনেমা, বিপর্যয় ও সম্ভাবনা। বিপর্যয়টাই অনেক বেশি, সম্ভাবনা মাত্র একটা দেখেছি, সেইটা একটু সংক্ষেপে বলি। প্রত্যেক মহান মানুষের মতো আহমদ ছফার মধ্যেও সহজাত স্ববিরোধিতা ছিল। জাগ্রত বাংলাদেশ বইতে যে ছফা লেখেন, কোর্ট উমরের প্রতিটি বই গণচিত্তে অ্যাসিডের মতো কাজ করেছে, আনকোট। সেই তিনি আবার বদরুদ্দিন উমর সম্পর্কে বলেন, কোর্ট গোয়ার একগুয়ে অহমিকা সম্পন্ন লোক, সাহিত্য সংস্কৃতি বিশেষ বোঝেন না, আনকোট। অবশ্য উমর সম্পর্কে এমন কথা বলার ঠিক আগেই বলেছেন, কোর্ট স্ববিরোধিতা অনেকের মতো উমরের থাকাও বিচিত্র নয়, কিন্তু তিনি বড় মাপের মানুষ, সামনে তার দৃষ্টান্ত না থাকলে আমরা আসতে পারতাম না, আনকোট। এভাবে ছফার মাঝে স্ববিরোধিতা আছে, সশ্রদ্ধ স্বীকারোক্তি আছে, সাক্ষাৎকারে চটজলদি মন্তব্য করে ফেলা আছে, কিন্তু সচেতন ইতিহাস বিকৃতি নেই। মানুষের মতো বারবার রাজনৈতিক রং বদলের উদাহরণ নেই। এমন একজন লেখকের সাহিত্যকর্মের চলচ্চিত্রায়ন নিয়ে আলাপে যাওয়ার আগে বাংলাদেশের সাহিত্য থেকে সিনেমার পরিস্থিতিটা আমরা খানিক পরখ করে দেখি। এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে এখন যেই অংশগুলো বলবো এটা আমার একান্ত নিজের পর্যবেক্ষণ এবং এইগুলোর দায় পুরোপুরি আমার। প্রথমে দেবী সিনেমাটা নিয়ে একটু কথা বলি। হুমায়ুন আহমেদের অতি জনপ্রিয় মিসির আলী সিরিজের প্রথম উপন্যাস দেবী, এই বইটার মধ্যে যে জায়গাটা আছে সেটা হচ্ছে খুবই জরুরি একটা জায়গা আছে, যে মিসির আলী আসলে কে। পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব, আমি উপন্যাস থেকে একটা অংশ পড়ছি, পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোণায় বসেছিলেন। তিনি অস্পষ্ট স্বরে ডাকলেন, এই যে মিসির সাহেব, অনেকদিন পর মনে হয় এলেন এদিকে, চা খাবেন? কে যেন বলছিল আপনি নাকি ভূতে ধরা সারাতে পারেন, ঠিক নাকি? জি না, আমি ওঝা নই।
রাগ করলেন নাকি? আমি কথার কথা বললাম না, রাগ করবো কেন? আচ্ছা মিসির আলী সাহেব, আপনি ভূত বিশ্বাস করেন? না। রশিদ সাহেব উৎসাহিত হয়ে বললেন, আত্মায় বিশ্বাস করেন? না ভাই, আমি একজন নাস্তিক। 2013 সালের যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনের পর আমাদের দেশে ব্যক্তির পক্ষে নাস্তিকতার প্রচার দূরের কথা, নিজেকে নাস্তিক ঘোষণা করাও সমস্যা সংকুল হয়ে পড়েছে। অথচ মিসির আলী চরিত্রের কেন্দ্রবিন্দুই হলো নাস্তিকতা প্রসূত দৃঢ় অবিশ্বাস। পরিচালক তরুণ, তাই বাংলাদেশের মানুষ, তিনি ঝুঁকি নেননি। একটিবারও এই কেন্দ্রীয় শব্দটি চলচ্চিত্রের কোথাও ব্যবহার করেননি। আমাদের মনে রাখতে হবে, অতিপ্রাকৃত আর ভৌতিক বলতে সম্পূর্ণ দুই ধরনের পরিস্থিতিকে বোঝায়। অনম বিশ্বাস অসামান্য একটি অতিপ্রাকৃত কাহিনীকে সস্তা ভূতের গল্পে পর্যবসিত করেছেন। এমনকি স্ট্যানলি কুব্রিক পরিচালিত দ্য শাইনিং চলচ্চিত্রের কন্যা শিশু দুটিকে, ওই যে আমরা দুটি কন্যা শিশু দেখেছিলাম কাকলি ফার্নিচারের বিজ্ঞাপনে, ওই রকম দুটি কন্যা শিশুকে লাল কার্পেট বিছানো লম্বা করিডোর থেকে তুলে এনে স্থাপন করেছিলেন বাড়ির ছাদে। আমাদের তরুণ পরিচালকদের প্রচুর অন্য ভাষার চলচ্চিত্র দেখার অভ্যাসটি নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু সে দেখা প্রায় পর্যবেক্ষণ বা বীক্ষণের স্তরে উত্তীর্ণ না হয়ে বদহজম হয়ে যায়। আমরা এবারে মেঘমল্লার প্রসঙ্গে আসি। 2014 সালের ছবি, এখন থেকে 10 বছর আগের। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য জাহিদুর রহিম অঞ্জন নির্মাণ করেছিলেন মেঘমল্লার। ছবিটি 2014 সালের 12 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম ছবির জন্যই তিনি একাধিক পুরস্কার পান। কেউ চলচ্চিত্র নির্মাণ করে বিখ্যাত হতে চাইলে আমাদের খারাপ লাগার কিছু নেই। আমাদের বেদনার কারণ অত্যন্ত সরল। আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প রেইনকোট অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত। গল্পে যে যুদ্ধকালীন টান টান বাস্তবতার সত্য প্রতিচিত্র তা চলচ্চিত্রে দেখা যায় না। চিত্রনাট্য অনেক শিথিল। পাকিস্তানি নিষ্ঠুর সৈনিকদের এখানে কৌতুকপ্রবণ ভাড়ের মতো লাগে। এখানে একটু ফুটনোট দিই, অপ্রাসঙ্গিক হলেও, যে সিনেমাটা দেখার জন্য আমরা অনেকদিন ধরে বসে আছি, মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবের শনিবারের বিকেল, সেখানেও সেম কাজটাই করা হয়েছে, যে সেই মানুষগুলোকে এক ধরনের কমেডিয়ান সুলভ একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, যাতে পরিস্থিতিটার গুরুত্বটা অনেক বেশি হালকা করে তোলা যায়। উজাড় বনে অনেকেই রাজা হতে পারেন, তবে ইলিয়াস কখনোই জয় বাংলার লোক ছিলেন না। তার কথা সাহিত্যের কোথাও জয় বাংলা খুঁজে পাওয়া যায় না। যে ইতিহাস সরকারি বয়ান, ইলিয়াস চিরকাল তার বাইরের মানুষ। নইলে সবাই বাঙালি হয়ে যাওয়ার সময়ে তিনি চাকমা উপন্যাস চাইতেন না। এমন একজন লেখকের ছোট গল্প থেকে নির্মিত চলচ্চিত্রে খানিক বাদে বাদে জয় বাংলা স্লোগান বিরক্তিকরই নয়, শুধু সত্য বলতে গেলে বিশ্বাসঘাতকতার নামান্তর। জয় বাংলা স্লোগান খারাপ, সে কথা বলা আমার উদ্দেশ্য নয়। হয়তো এখনও স্লোগানটি প্রাসঙ্গিকতা হারায়নি। একটু ভয় পাইছিলাম 5ই আগস্টের পরে, ভাবছিলাম এটা বাদ দিয়ে দিব, পরে ভাবলাম যে থাক, এখানে অনেক বন্ধু বান্ধব আসবে, মাইটার খেলে বাঁচবো আর কি। যাই হোক, কিন্তু স্বয়ং কাহিনীর স্রষ্টা সারা জীবন ধরে যা চাননি তা তার উপর চাপিয়ে দেয়া ঘোরতর অন্যায়। কারণ আগেই বলেছি, ক্রমশ ব্যবহৃত হতে হতে সুবিধাবাদী রাজনীতির যে ঢাল জয় বাংলা, সে স্লোগান তো আমাদের মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় প্রেরণা। আমাদের ইতিহাসের সুদীর্ঘ রাস্তা জুড়ে জয় বাংলার অসংখ্য ব্যবহারিক উপযোগিতার নিদর্শন মিলবে। তবে ইলিয়াসের গল্পের কাঁধে জয় বাংলার ভার চাপানো কাহিনীর স্পিরিটের বিকৃতি সাধন বই নয়। প্রাণের স্লোগানের বাণিজ্যিক ব্যবহার নিন্দনীয়। অতি অভিনয়ের ব্যাপারটি না হয় আপাতত উজ্জ্বল রাখা যায়। খেলাঘর 2006, খেলাঘর উপন্যাস মানে সিনেমাটাকে, মোর্শেদুল ইসলামের সিনেমাটাকে আমরা বন্ধুবান্ধবরা নিজেদের মধ্যে বলতাম যে এটা আসলে উপন্যাসটা মাহমুদুল হকের চিত্রনাট্যের সাথে আসলে মানে ইয়ে করে নেই, মানে ম্যাচ করে নেই। কারণ উপন্যাসটা আমরা অনেকেই পড়ছি। একটু ছোট করে দু লাইন বলি। নির্যাতনে মানসিক ভারসাম্য হারানো একজন নারী রেহানা, তাকে তার ভাই, আমাদের এই উপন্যাসের প্রোটাগনিস্ট ইয়াকুবের কাছে দিয়ে গেছে। ভাই তাকে দিয়ে গেছে নিরাপদে রাখবে বন্ধু। পুরো সিনেমাটার মধ্যে এবং পুরো সিনেমাটার শেষে, মানে উপন্যাসটার মধ্যে তাদের প্রচুর কথোপকথন, এবং শেষে ভাই এসে বোনকে নিয়ে যায়। তাদের মধ্যে এক ধরনের, মানে ইয়াকুব এবং রেহানার মধ্যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। কিন্তু মাহমুদুল হকের প্রায় সব উপন্যাসের মতোই, যে এই বন্ধুত্বটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরুষের দিক থেকে যে এই পদক্ষেপ নেওয়া দরকার, আমাদের প্রোটাগনিস্ট সেটা করতে পারে না, ফলে সেটা প্রেমের দিকে যায় না।
এবং সে চলে যাওয়ার পরে হচ্ছে যে তার খুব মন খারাপ থাকে। এইটা হচ্ছে উপন্যাস, এবং এই উপন্যাসে কোথাও মানে ইয়াকুব হচ্ছে একজন দর্শক মাত্র, এবং সে কিন্তু কোনো কিছুতে যুক্ত হতে চায় না, মুক্তিযুদ্ধে যুক্ত হতে চায় না। কিন্তু আমরা খুব মন খারাপ করে দেখি যে মানে ওই সিনেমার শেষ সংলাপটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে দেখে ইয়াকুব বলছে যে তোমরা কি আমাকে নিবে সাথে। তাহলে এই যে ব্যাপারটা, আমার এই আজকের যে বক্তৃতাটার মানে মূল মানে স্ট্রাকচার মানে মেরুদণ্ডটা হচ্ছে এই জায়গায় যে আমি জানি যে একটা সাহিত্য যখন সিনেমা হবে নির্মাতার অনেক রকমের স্বাধীনতা থাকবে, কিন্তু সাহিত্যিক যেটা চান নাই তাকে আপসাইড ডাউন করে দেয়া এবং তার জায়গাটাকে নষ্ট করে দেয়া, এইটা খুব মুশকিল। এমন এক চাপা উদ্বেগ ভরা উপন্যাসের চিত্রায়নে যুদ্ধবিধ্বস্ত দেশের সময়খণ্ডে নিত্য দাড়ি শেভ করা পরিপাটি ইয়াকুব রুবিন রিয়াজকে দেখতে অস্বস্তি লাগে। পুরো চলচ্চিত্রে নৌভ্রমণের দৃশ্যাবলী যেন যুগল পিকনিক পার্টি। বৃষ্টির দৃশ্যে আন্না চরিত্রের সোহানা সাবা দরকারের অধিক লাস্যময়ী। আর্ট ফিল্মের পরিচালক যদি যুদ্ধে নির্যাতিতা নারী চরিত্রকে গ্ল্যামারাইজ করেন, সেক্স অবজেক্ট করেন, আমরা উপায়হীন, আমাদের সংবেদন আহত না হয়ে পারে না। এতক্ষণ তো অনেক খারাপ খারাপ কথা বললাম, এবার একটা ভালো ছবির কথা বলি, যেই ছবিটা আসলে আমরা ঠিকমতো দেখতে পারি নাই বা পরিচালক দেখাতে পারেন নাই। ছবিটার নাম হচ্ছে এবং কান্না, 2007 সালের ছবি। জলপাই রঙের বেদনা থেকে আমরা বড় হয়েছি বলছিলেন পরিচালক মারুফ হোসেন। তিনি বলছেন যে আখতারুজ্জামান ইলিয়াসের কান্না ছোট গল্প নিয়ে 2007 সালে 2টা চলচ্চিত্র নির্মাণ করেন, একটা শর্ট ফিল্ম এবং আরেকটা একটা অবিকল শর্ট ফিল্ম, সেটার নাম হচ্ছে কান্না, আর পরেরটা হচ্ছে একটা ফিচার ফিল্ম যেটার মধ্যে উনি নিজের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ যুক্ত করেছেন। কিন্তু পুরো ছবিটাতে আসলে কোথাও মানে মানে বিকৃতিটা নাই। এবং সবচেয়ে জরুরি ব্যাপার যেটা, যে ওখানে যে তপু ক্যারেক্টারটা ছিল সে তরুণ বয়সে তার আধো প্রেমিকা আধো বান্ধবী নাফিজাকে বলতেছিল যে আ দিয়ে নামে শুরু এমন 3 জনের নাম বলার জন্য যাদের কাছে বাংলাদেশের শিক্ষিত মানুষ ঋণী। নাফিজা কৌশলে তপুর কাছ থেকেই উত্তর জেনে নিয়ে তারপর জানায়, আমরা দেখি বাটন ফোনের ডিসপ্লের ক্লোজ আপ 3 জনের নাম, আখতারুজ্জামান ইলিয়াস, আহমদ ছফা আর হচ্ছে আহমদ শরীফ। প্রত্যেক শিল্পমনস্ক মানুষের দায় হচ্ছে তার জনপদের মানুষকে শিক্ষিত অনুপ্রাণিত করে তোলা। মারুফ হোসেন ছোট ছবিটিতে ইলিয়াস থেকে সরেননি, আর বড় ছবিতে ইলিয়াসের কাহিনীকে আশ্রয় করেও নতুন চরিত্র এবং গল্প সম্ভাবনা তৈরি করেছেন। আমার জানা ইতিহাস মোতাবেক মারুফ হোসেন পরিচালিত এবং কান্না মূল রচনার বিকৃতি সাধন না করে নতুন শিল্প চেতনা সংযোজনের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। সৃজন ক্ষেত্রে আমরা অনেকেই ব্যর্থ হতে পারি, তবে প্রশ্ন থেকে যায় আমর্ম চেষ্টা করেছিলাম কি। এই জায়গা থেকে পুরস্কারপ্রাপ্ত মেঘমল্লার সাপেক্ষে ভাবলে তেমন কেউ দেখতে না পারলেও এবং কান্না ইলিয়াসকে ধারণ করেছে। কেবল ধারণ করে ক্ষান্ত হয়নি, ইলিয়াসোত্তর সময়ের এমন একটি গল্প বলবার চেষ্টা করেছে, লেখক বেঁচে থাকলে হয়তো রাষ্ট্র রাজনীতি সম্পর্কের সংকট নিয়ে এভাবেই লিখতেন। আবারও বলি, লেখক যা চাননি তা নির্মাণ করা আমাদের নির্মাতাদের দুরারোগ্য ব্যাধি। মারুফ হোসেন এই ব্যাধি থেকে মুক্ত, সম্পূর্ণ সুস্থ একজন চলচ্চিত্র প্রণেতা, তাকে প্রণাম। এবার মূল কথায় আসি, ভূমিকাটা একটু লম্বা হয়ে গেল। আহমদ ছফার চলচ্চিত্রায়ন। আহমদ ছফাকে নিয়ে মোটামুটি 3টা কাজের কথা আমরা জানি। একটা হলো ওঙ্কার, আবু সাইদের, এটা 21শে টিভিতে প্রচারিত হয়েছিল 21-এর বিশেষ নাটক হিসাবে। আরেকটা হচ্ছে শহীদুল ইসলাম খোকনের বাংলা, সেটাও ওঙ্কারের অবলম্বনেই বানানো। এবং 3 নম্বর ছবিটা হচ্ছে আমাদের হাবিবুর রহমান ভাইয়ের অলাদ চক্র, বাংলাদেশের প্রথম 3D ছবি। আর একটা ডকুমেন্টারির কথা আমরা জানতে পারি, সেটার নির্মাতা হচ্ছেন সন্দীপ বিশ্বাস, আহমদ ছফা, দ্য থিঙ্কার অফ দ্য নেশন। তো এইগুলো নিয়ে আমি ছোট ছোট করে কয়েকটা কথা বলে আমার আজকের আলাপটা শেষ করব। সেটা হচ্ছে ওঙ্কারের
একুশে একুশে টেলিভিশনের প্রযোজনায় 21শে ফেব্রুয়ারির বিশেষ নাটক হিসেবে ওঙ্কারের গল্পটা আপনারা অনেকেই জানেন, যে একটা ক্ষয়িষ্ণু তালুকদার পরিবারের একমাত্র পুত্রের জবানিতে গল্পটা বলা হয়, যে কিনা তার সম্পত্তি বাঁচাতে তার এমন একটা নারীকে বিয়ে করতে বাধ্য হয় যে নারী কথা বলতে পারেন না, এবং উপন্যাসের শেষে গিয়ে দেখা যাচ্ছে যে সেই বোবা নারী বাংলা শব্দটা উচ্চারণ করছেন। মোটামুটি এটাই হলো কাহিনীর আখ্যান ভাগ, এবং সেইটা সিনেমার মধ্যে কিভাবে আসছে সেইটা যদি আমরা একটু দেখি। 21শে টেলিভিশনের প্রযোজনায় 21শে ফেব্রুয়ারির বিশেষ নাটক হিসেবে একাধিকবার প্রচারিত হয় ওঙ্কার। আমরা বাঙালি, আর্কাইভের প্রতি মনোযোগ আমাদের নেই বললেই চলে। এই নাটকের একটি ঝাপসা খণ্ডিত প্রিন্ট এখন ইউটিউবে মেলে। আপাতত এর আদি অবয়ব স্মৃতি থেকেই উদ্ধার করতে হবে। অপিকরেই মঞ্চের মানুষ বোবা বউয়ের চরিত্রাভিনয়ে যে পরিণতিবোধ প্রয়োজন তাতে তিনি মোটামুটি সফল হয়েছেন বলা যায়। সফার চলচ্চিত্রায়নের 3টি নমুনার মধ্যে আবু সাইদের পরিচালনায় ওঙ্কার টিভি নাটকটি 21শে বিশেষ নাটক হিসেবে আমাদের মনে উজ্জ্বল হয়ে আছে, যদিও গল্পের পটভূমি মুক্তিযুদ্ধের প্রাক সময়। এবার আসা যাক, আমাদের ছোটবেলায় যে একজন পরিচালক প্রচুর থ্রিলার সিনেমা বানাতেন, শহীদুল ইসলাম খোকন, মানে খুব মার্শাল আর্ট টাইপের ছবি। তো তিনি জীবনের শেষ দিকে ওঙ্কার অবলম্বনে বাংলা বলে একটা সিনেমা বানান, এবং এই সিনেমাটার ম্যাজিক হচ্ছে যে এটার যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য ওঙ্কারের উপন্যাসে আমসফার যে টেক্সট, সেই টেক্সটের অর্থকে সম্প্রসারিত করেছেন। গোলাম মোস্তফা শিমুল, আমি ইউটিউবে সিনেমাটা দেখতে দেখতে যখন টেক্সটগুলো উদ্ধৃত করতেছিলাম এই লেখাটার জন্য, আমি অভিভূত হয়ে গেছি। যেমন একটা খুব দীর্ঘ আছে, যেটা কানা মুক্তার চরিত্রকে দিয়ে বলানো হয়েছে সেই সিনেমায়। কথাগুলো সফাকে আত্মীকরণ করে তার অর্থকে সম্প্রসারিত করার একটা উদাহরণ। কীরকম? বাংলায় পশু শব্দের অর্থ কি জানো? তুমি ভাবছো ইংরেজি অ্যানিমেল শব্দের অর্থ পশু, তাই তো? স্বাভাবিকভাবে সবাই তাই বলবে, কিন্তু এর অর্থ শুধু পশুই নয়। পশু হচ্ছে সে যে অবিশেষ দেখেনি, যার জ্ঞান বিভাজিত, যে পূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী নয়। যেমন ধরো অস্ত্র কারখানার শ্রমিকেরা, তারা কেউই পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করতে পারে না, কারণ তাদের পুরো অস্ত্র তৈরির কৌশল শেখানো হয় না। একটা পূর্ণাঙ্গ অস্ত্র তৈরির কৌশলকে ভেঙে ভেঙে বিভিন্ন জনকে শেখানো হয়, যাতে করে এটাকে এককভাবে কেউ তৈরি করতে না পারে। জ্ঞানটাকে এখানে স্তরে স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। একজন শ্রমিক শুধু একটি বিষয়ে জানে, সে যা দেখে বারে বারে একই দিকে একইভাবে দেখে, কাজেই ওই অংশটা শ্রমিকের অভ্যাসবশতই হয়ে যায়। এখানে জ্ঞানের ব্যবহার খুবই সীমিত, আর পশুরাও অভ্যাসবশতই চলে, জ্ঞান দিয়ে নয়। এটা হচ্ছে গোলাম মোস্তফা শিমুলের যে চিত্রনাট্য, তার একটা সংলাপ, এবং এই সংলাপটা বাংলা সিনেমার সংলাপ হিসেবে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আর কি। যে সফানুসারী সংলাপ লেখার জন্যই চিত্রনাট্যকারকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। যে বাংলার সাথে সংশ্লিষ্টরা স্রেফ বাজার সাফল্য আর আর্ট ফিল্ম করবার গিমিকের দিকে যাননি বলে চলচ্চিত্রটি নানা সীমাবদ্ধতার পরেও সফার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। যেমন আমি আরেকটা ছোট্ট জায়গায় যদি পড়াই, যে ছোট বোন পার্সোনালিটি শব্দের অর্থ জানে না, তো তার ভাই আমাদের এই উপন্যাসের যে প্রোটাগনিস্ট, সে বলছে পার্সোনালিটি অর্থ কি জানিস? ব্যক্তিত্ব। আর ব্যক্তিত্ব কি? জানি না, বোন বলছে। তখন ভাই বলছে, শোন, না জানাটা অপরাধ না, জানতে না চাওয়াটা অপরাধ। জানতে না চাওয়াটা লজ্জা। কোনো কিছু না জানলে সেটা জেনে নিতে হয়। ব্যক্তি যা ব্যক্ত করে সেটাই ব্যক্তিত্ব। আমাদের প্রত্যেকের এক এক রকমের ব্যক্তিত্ব আছে। ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে পার্সোনালিটি শব্দটি, ঠিক আছে? পার্সোনা শব্দের অর্থ হচ্ছে মুখোশ, আর মুখোশ থেকে মুখোশত্ব পার্সোনালিটি। ক্লিয়ার? তো আমার কাছে যেটা মনে হয়েছে যে শহীদুল ইসলাম খোকনের যে ফিল্মোগ্রাফি, সেইখানে এই ছবিটা তার যে পার্সোনালিটি জীবনের শেষ দিকে হলেও সেইটার একটা প্রকাশ ঘটিয়েছে আর কি। তবে এই সিনেমার যে বাড়তি ব্যাপার, বাংলা সিনেমা সুলভ ব্যাপার, সেটা একটু বলি। 60-এর দশকে পারস্পরিক দৃষ্টি বিনিময়ে প্রেম হতো। 70-এ এলো কবির লেখা সংলাপ, 80-তে ফুলের টোকাটুকি, 90-এ আধো স্পর্শ, তারপর সব পরম প্রকাশ্য হয়ে পড়ল। আসঙ্গ শরীর রহিত প্রেম চলচ্চিত্রের পর্দায় অসম্ভব হয়ে দাঁড়ালো। সফা যে বিষয়টি অল্প কয়েকটি বাক্যে সেরেছিলেন,
তাকেই চলচ্চিত্রে অহেতুক দীর্ঘ সিকোয়েন্স, কদাকার যৌন বুভুক্ষ করে তোলা পর্যন্ত এরা থামবেন না বলে প্রতিজ্ঞা করলেন। বৃক্ষবন্দনা চলল পর্দা জুড়ে। বোবা মেয়ের এই যেটা সবচেয়ে অস্বস্তির সেইটা বলছি, বোবা মেয়ের চুলঝাড়ার দৃশ্যে ক্যামেরার লেন্স একবার খোলাপিঠ ধরে, একবার পশ্চাৎদেশ ক্লোজ আপ নেয়। এখানেই এই চলচ্চিত্র বৌদ্ধিকভাবে বিচূর্ণ হবার প্রথম সম্ভাবনা তৈরি করে। সিনেমায় ইরোটিসিটি অশুদ্ধ নয়, তবে নতুন শিল্পের উৎসার ঘটাতে না পারলে তা অর্থহীন। চুলঝাড়ার উছিলায় বাণিজ্যিক ছবির পরিচালককে একবার বোবা মেয়ের ক্লিভেজও দেখিয়ে দিতে হলো। আমরা দেখলাম মিছিলের সৌন্দর্যের চেয়ে বউয়ের শরীরের সৌন্দর্যের নায়ক অধিক মনোযোগী। অফিসে বসে সে ভাবে, আইয়ুব খানের কিছু হলে আমার শ্বশুরের কি হবে, আমার শ্বশুর যদি পড়ে যায় তাহলে আমি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। খোকন এফডিসি কেন্দ্রিক বাণিজ্যিক ছবির চলচ্চিত্র নির্মাতা। বিশ্ব সিনেমায় দীক্ষিত হওয়ার পর আমরা আর কেউ ফিরিনি আমাদের প্রথম কৈশোরের প্রিয়তম এই পরিচালকের দিকে। তিনি জীবন সায়ান্নে এসে সৎভাবে এফডিসির সীমাবদ্ধতার মধ্যে, চড়া মেকআপ আর আলোর মধ্যে বিদেশি ছবি অনুপ্রাণিত না হয়ে, ইতিহাস বিকৃত না করে, বিদেশি চলচ্চিত্র থেকে সরাসরি দৃশ্য কপি পেস্ট না করে একটি চলচ্চিত্র বানাতে চেয়েছিলেন এবং ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছিলেন। আমার মতে এই চলচ্চিত্রের জন্য শাবনূরকে জাতীয় পুরস্কার না দেওয়াটা ছিল অন্যায়। এবার অলাদ চক্র নিয়ে একটু কথা বলবো। অলাদ চক্র সিনেমার পরিচালক হাবিব ভাইকে মিস করছি, ওনার আজকে একটা কাজ থাকায় আসতে পারেননি। আচ্ছা, এখন বিষয়টা হলো, অলাদ চক্র প্রথম সংস্করণ পাঠে যে কোনো সংবেদী ইতিহাস সচেতন পাঠক বুঝতে পারবেন এটি সত্যি একটি ঘূর্ণায়মান অগ্নিবলয়, যার ভেতর দিয়ে একটি জাতীয় সংগ্রামের ইতিহাসের অকথিত অধ্যায় বিধৃত হয়েছে বিভিন্ন কাহিনীর মোড়কে। এখন ভাবি, স্বাধীন বাংলাদেশের মান্য মনীষী গজিয়ে ওঠা মহাজনেরা তৎকালে কি করেছিলেন তা আহমদ ছফা লিখে না রাখলে আমরা কি করে জেনে উঠতাম? কেননা আমাদের দেশে তো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সীমানার 500 মাইলের মধ্যে না থাকা মানুষও পরবর্তীকালে মুক্তিযুদ্ধের মহান কথা সাহিত্যিক হয়ে উঠেছেন। আবার কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের হলে থেকে পরীক্ষা দিয়ে পরে সারা বছর পলাতক জীবনযাপন করে হয়ে পড়েছেন জনপ্রিয়তম কথা সাহিত্যিক। এভাবে ভেবে দেখলে ওই সময়টাকে বোঝার জন্য অলাদ চক্রের পাশাপাশি আর একটা মাত্র উপন্যাসের নাম করা যায়, আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত। ছফা ড্যানিয়েলের চোখে দেখেছেন ভারতে আশ্রিত মুক্তিযুদ্ধকে, আর আনোয়ার পাশা লিপিবদ্ধ করেছেন 71-এর মার্চ এপ্রিল মাসে ঢাকা শহরের পরিস্থিতি। আনোয়ার পাশা তার উপন্যাসে এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যা এখনকার বাংলাদেশও দিব্যি খেটে যায়, কিন্তু ছফা এই গুরুত্বপূর্ণ উপন্যাসটার কথা কেন এড়িয়ে গেলেন আমরা ঠিক বুঝতে পারি নাই। প্রথম সংস্করণ অলাদ চক্র থেকে একটা অংশ পড়ছি যেটা আমাদের পরবর্তী আলোচনায় কাজে লাগবে। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শোনার কথা বলছি, মানে চলচ্চিত্রে কিভাবে ইতিহাস বিকৃতি ঘটে বা একটা টেক্সটের বিকৃতি ঘটে সেটা বোঝার জন্য এই উদ্ধৃতিটা খুব জরুরি। নরেশদা জিজ্ঞেস করলেন, আজাহার তোমরা কি কিছু খেয়েছো? হ্যাঁ স্যার, খেয়ে নিয়ে তো আপনার কাছে এলাম। আগে আমরা ফিরে আসি, তখন দেখবেন স্যার এই থিয়েটার রোড আর প্রিন্সেপ ঘাটের হারামজাদাদের আমরা কি করি, কি কঠিন শিক্ষাটা এনে দিই। খাচ্ছে দাচ্ছে ফুর্তি করছে, চেহারার চেক নাই বাড়াচ্ছে। আর ওদিকে আমাদের ট্রেনিং ক্যাম্পগুলোর অবস্থা যদি দেখেন স্যার, কি বলবো, হাজার তরুণ খোলা আকাশের নিচে ঘুমোতে বাধ্য হচ্ছে, বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে। কারো যদি অসুখ বিসুখ হয় কি করুণ অবস্থা দাঁড়ায়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না স্যার। আমরা কলকাতা এসেছি 4 দিন হলো, এই সময়ের মধ্যে বলতে গেলে অনেক কিছুই দেখে ফেলেছি। একদল লোক এখানে ভারত সরকারের অতিথি হিসেবে জামাই আদরে দিন কাটাচ্ছে, তাদের খাওয়া দাওয়া ফুর্তি করা কোনো কিছুরই অভাব নেই। আরেক দল বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ গোল্ড লুট করে নিয়ে এসেছে, বিহারীদের পুঁজিপাট্টা হাতিয়ে নিয়ে এই কলকাতা শহরে উঠে এসেছে। আচ্ছা, এই ইতিহাস কি আমাদের গড়পড়তা কোনো মুক্তিযুদ্ধের ইতিহাস বলেছে? মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাইরের এই ধূসর মানুষদের চরিত্র স্পষ্ট করে কেউ লেখার সাহস করেছেন কি? আচ্ছা, নরেশদার দানিয়েলকে মাংস খাওয়ানোর পটভূমিটা বলা যাক। পটভূমিটা হচ্ছে এরকম, নরেশদা জানালেন কিছু পয়সা পাওয়া গেছে। দানিয়েল প্রশ্ন করলো, এটা তো আশ্চর্য ব্যাপার, রাস্তায় কুড়িয়ে পেলেন নাকি? দানিয়েলের বিস্মিত প্রশ্নের উত্তরে নরেশদা বললেন, রাস্তায় কি আর টাকা পয়সা কুড়িয়ে পাওয়া যায়? মাদারীপুরের এক ভদ্রলোক আমার কাছ থেকে 100 টাকা ধার নিয়েছিলেন।
আজকে বনগা স্টেশনে তার সঙ্গে দেখা। অবশ্য তিনি জিপে চড়ে রিফিউজি ক্যাম্পে দর্শন দিতে এসেছিলেন সরকারের তরফ থেকে। তার হাতে এখন অনেক ক্ষমতা, অনেক টাকা। মাদারীপুরের ব্যাংক লুটের টাকাও নাকি তার হাত দিয়ে বিলি বন্টন হয়েছে। সুতরাং ভাবলাম এই সময়ের পাওনা টাকাটা দাবি না করাই হবে বোকামো। এবার ওই লোকের কাছ থেকে টাকা চাওয়ার পরে তিনি কেউ না দেখে মতো একটা 500 টাকার তাড়া বের করে সেখান থেকে টাকাটা দিলেন হচ্ছে এই নরেশ দাকে। আর সিনেমায় কিভাবে আসছে? সিনেমায় আসছে যে আপনারা যখন সিনেমাটা দেখবেন তখন দেখবেন যে সিনেমায় আসছে তাকে বলা হচ্ছে যে আমাদের গান শুনে তিনি খুশি হয়ে টাকাটা দিচ্ছেন। তো এই যে একটা বিকৃতি, মানে আমার কাছে মনে হয়েছে যদি ওইটা আসতো তাহলে তো অনুদানের সিনেমায় মানে আওয়ামী লীগের যে প্রচলিত ন্যারেটিভ যে সরকারি লোকজন রিজার্ভ গোল্ড মানে লুট করতেছে, এই জিনিসগুলা খুবই বাজেভাবে আসতো। এবং সফার মধ্যে কিন্তু এই প্রথম সংস্করণের যে জিনিসটা ছিল যে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে, মানে দানিয়ালের জবানিতে বলা হচ্ছে পাকিস্তানিরা আমাদের শত্রু, কিন্তু ভারতকে ঠিক বন্ধু ভাবতে পারছি না। ভারত যুদ্ধে জয়ী হলে বাংলাদেশ স্বাধীন হবে এই কথা জানি, কিন্তু মনের মধ্যে কি একটা খচখচ করছিল। 1952 থেকে 71 পর্যন্ত আমরা যত আন্দোলন করেছি, যত রক্ত দিয়েছি, তার পরিণতি কি ভারত পাকিস্তানের মধ্যে এই একটা যুদ্ধ? তো মানে এই প্রসঙ্গে একটা জনপ্রিয় মিম মনে পড়ছে তৎকালীন এবং বাংলাদেশের বর্তমান ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ে। মানে প্রেমিকা, আচ্ছা এটা আপনারা পড়ে নিন। হাবিবুর রহমান দীর্ঘদিনের পরীক্ষিত চলচ্চিত্রকর্মী, বাম আন্দোলনের একজন সক্রিয় ব্যক্তি। মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তিতে সরকারি অনুদানে তিনি নির্মাণ করলেন বাংলাদেশের প্রথম একমাত্র ত্রিমাত্রিক চলচ্চিত্র। এখানে দানিয়েল আছে আহমেদ নামে, তনু আছে তাইবা নামে। পরের সংস্করণে সফাইভাবে নাম বদলে দিয়েছিলেন। সফার মতো মানুষের পক্ষেও আদি সংস্করণে অটুট থাকা সম্ভব হলো না, এটাও কিন্তু ভাববার বিষয়। পরের সংস্করণ পড়লে যে কেউ বুঝতে পারবেন জ্বলন্ত অগ্নিচক্রের তাপ কিছুটা কম। হাবিবুর রহমানকে কিন্তু অনেক সত্য বিসর্জন দিতে হয়েছে, মানে সত্যিকারের সত্য, বিশেষ সত্য, ইতিহাসের সত্য। সেটা কীরকম? সিনেমার শুরুতে 4-5 মিনিট যেতে না যেতেই মানে রেজওয়ান নামের এক তরুণ চরমপত্র থেকে উদ্ধৃত করে, মানে তারা রেডিওতে শুনছিল, ওই যে একদম শেষে আছে কিন্তু কথাটা চরমপত্রের, এদিককার খবর শুনছেননি, সবই হবুর কারবার। হবু প্রধানমন্ত্রী নুরুল আমিন, হবু দেশরক্ষা মন্ত্রী মিয়া মমতাজ মোহাম্মদ দৌলতানা, হবু যোগাযোগ মন্ত্রী আগায় খান পাছায় খান খান আব্দুল কাইম খান, হবু পোস্ট অফিসের মন্ত্রী ইসলামের জম গোলাম আজম, আর হবু ফরেন মিনিস্টার মদারু ভুট্টু। কেউই শপথ লইতে পারে নাই, টাইম শর্ট। আমরা অবাক হয়ে আবিষ্কার করি এটি চরমপত্রের 117 নম্বর এন্ট্রি, তারিখ দেওয়া 16 ডিসেম্বর। ছবির প্রায় শুরুতে ছবির শেষ দিনের এন্ট্রি উদ্ধৃত করে পরিচালক আমাদের কি জানাতে চাইছেন আমাদের বোধগম্য হলো না, কেননা চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধ চলাকালীন পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে কেন্দ্র করে রচিত উপন্যাস অলাত চক্র অবলম্বনে তৈরি। এমন হতে পারে তার অচেতন মনে কাজ করছিল উপন্যাসের প্রথম সংস্করণের 2টি লাইন। এমআর আক্তার মুকুল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বসে প্রতিদিন লক্ষ লক্ষ পাকিস্তানি সেনা হত্যা করছেন, চারিদিকে একটা সাজো সাজো রব। চলচ্চিত্রের শুরুর এই উদ্ধৃতকরণ এক ধরনের বিভ্রান্তি এনে দেয়, নাকি মুক্তিযুদ্ধের অনুদান নির্ভর ছবিতে শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আজমের নামটা জুড়ে দিতে নির্মাতা বেশ খানিকটা অনৈতিহাসিক তাড়াহুড়োই করলেন, অথবা তৎকালীন রেজিম আওয়ামী লীগের প্রতিপক্ষ দরকার হলো তার, অথবা গোদারের কথা শুনলেন। এই যে গোদার বলছিলেন যে আমার সিনেমার কোনো আগা মাথা মাঝখান কিছু থাকে না, মানে এটা চলতে থাকে এরকম। ছবি এগিয়ে চলে, জাগো অনশন বন্দি গানের প্রয়োগ, মুনির চৌধুরীর কবর নাটকের মঞ্চায়ন দৃশ্য যুক্ত করে রাখা সুন্দর। যথার্থভাবে আনা হয়েছে নারী ব্রিগেডের কথা, এটা খুবই জরুরি। এই সিনেমাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যে রওশনারার কথা বলা হয়েছে, ইডেন কলেজের ছাত্রী রওশনারা, নাটোরের শহীদ রওশনারার কাহিনীতে আত্মদানের রক্তাক্ত ইতিহাস ব্যক্ত হয়। কিন্তু মুশকিলটা হলো অলাত চক্রের প্রথম সংস্করণে দানিয়েল এবং তাদের মধ্যে যে প্রেমের যে ব্যাপারগুলি, সেইটা এত সাটল লিখছিলেন আহমদ ছফা। আর এইখানে তিনি মানে আমাদের পরিচালক
অলাদ চক্রের পরিচালক, সেটা অনেক বেশি চটুল করে ফেললেন, মানে চটুল করে ফেলেছেন। এবং আরেকটা জায়গা কি যে একটা অদ্ভুত কথা, যে মানে ভাত খেতে খেতে একটা জায়গায় ওখানে বলা হচ্ছে যে এত কিছু সহ্য করেও যে তারা আমাদের সংগ্রামের সাথে আছে, সেজন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। মানে এটা শুনে আমাদের তো মানে গলার মধ্যে ভাত আটকে যায়, কারণ সফা তো পুরোপুরি মানে এন্টি ইন্ডিয়ান ছিলেন, অলাদ চক্র তো একটা পুরোপুরি এন্টি ইন্ডিয়ান উপন্যাস। তাহলে সেই জায়গায় এই এক উক্তিতেই ভারত নিয়ে শঙ্কিত দ্রোহী অগ্নিচক্র ভারতমুখী সুবিধাবাদী অনুদান নির্ভর একপাতি চলচ্চিত্রে পরিণত হয়। আমরা একটু আগে উপন্যাসের যে দীর্ঘ অংশগুলো উদ্ধৃত করেছি, তাতে উপাখ্যানের যে উত্তাপ পাওয়া যায়, তার বিপরীতে চলচ্চিত্রে স্থাপিত এই কোট আনকোট কৃতজ্ঞতার দাসসুলভ ভারত বাংলাদেশ মৈত্রীর পরপর 4 টার্ম, সীমান্ত হত্যা, সাম্রাজ্যবাদী মনোভাব, ধর্মীয় রাজনীতির আস্ফালন সব জায়েজ করে দেয়। প্রতিবেশী 2 দেশের সম্পর্কে নানামাত্রিক যে দিক উপন্যাসে চিত্রিত তা সযত্নে মুছে দিয়ে নির্বিষ একটি চিত্ররূপ হাজির করায় আমাদের অভিজ্ঞতার ভাড়ারে নতুন কিছু যুক্ত হয় না, অতি সাধারণ একটা ছবি হয়ে থেকে যায় অলাদ চক্র। ছবিটি দেখার পর চলচ্চিত্রকার অমিতাভ রেজা একটা মন্তব্য করেছিলেন ওই ইউটিউবের মধ্যে, যে এটা হচ্ছে হাবিবুর রহমানের অলাদ চক্র, এটা কোনোভাবেই আহমদ ছফার অলাদ চক্র না। এবং আরেকটা জায়গায় এই যে আমি যেটা বললাম যে চলচ্চিত্রের সংলাপটা এইভাবে আসছে, মানে এই যে মাংস খাওয়ার প্রসঙ্গে যেটা একটু আগে যে রিজার্ভ ব্যাংকের গোল্ড টুট এগুলো ছিল, সিনেমার মধ্যে আসছে কি যে কেন এটা আশ্চর্য হওয়ার কি আছে। নরেশ দা বলছেন যে তিনি বলছেন যে গতকাল গানের শেষে একজন অবাঙালি শ্রোতা এসে 500 টাকা দিল। টাকা পাওয়ার ঘটনাটা উপন্যাসে বর্ণিত সুতীব্র অভিমুখ থেকে সম্পূর্ণ বিপরীত মুখে ঘুরিয়ে সাহিত্যের বিকৃতি সাধন করেছেন পরিচালক হাবিবুর রহমান। কেন? নইলে তো মুক্তিযুদ্ধের সময় সরকারি লোকজনের ব্যাংক লুটের ব্যাপারটা 70 কান করতে হয়, তার বদলে অবাঙালি শ্রোতা গান শুনে টাকা দিয়ে গেলে বাঙালি অবাঙালি ভাই ভাই সুলভ মুক্তিযুদ্ধের প্রবল কোট আনকোট বিকল্প বয়ানের রাজনীতিকে তুষ্ট করা যায়। হায়, অলাদ চক্র স্রষ্টা ছফা চাইলেন এক, ছবির পরিচালক করলেন আর। চলচ্চিত্রে আর্ট সৃষ্টি করার ব্যাপার বাতিকটা বড় বাড়াবাড়ি, আরোপিত হওয়ায় সম্পূর্ণ ব্যাপারটা প্রসাধিত, চড়া রঙের নারীর মতো বেকায়দার বস্তু হয়ে পড়ে। এক জায়গায় অধিক শিল্প করতে গিয়ে বিশ্ববন্দিত পরিচালক আন্দ্রে তারকোভস্কির দি মিরর সিনেমার রুশ পোস্টারের শূন্যে ভাসমান খাট ও নারীর দৃশ্যটি নিয়ে নিয়েছেন অবলীলায়। সৎলোকে মহাজনের ঋণ স্বীকার করে থাকেন, স্বীকার রহিত মানুষকে লোকে কি বলে তা বলা বাহুল্য। অলাদ চক্র যদি ত্রিমাত্রিক না হয়ে দ্বিমাত্রিক হতো, তাহলে শিল্পের কি ক্ষতি বৃদ্ধি হতো আমার ক্ষুদ্র বুদ্ধিতে আসে না। ছফার উপন্যাস নিয়ে ছবি করবেন এই সংবাদে লোককে আগ্রহী করতে যদি ইউরোপিয়ান পরিচালকদের বরেণ্য পদাঙ্ক অনুসরণপূর্বক ত্রিমাত্রিক চলচ্চিত্রের ঘোষণা দিতে হয়, তাহলে একে চটকদার গিমিক ছাড়া আর কোনো কিছু ভাবতে পারাটা অর্থহীন, কষ্টকর। এখন পর্যন্ত আহমদ ছফার চলচ্চিত্রায়নের যে 3 নমুনা নিয়ে বললাম, তার মধ্যে সবচেয়ে সুসংহত কাজ আমার মতে আবু সাইদের 21-এর বিশেষ নাটক হিসেবে নির্মিত ওঙ্কার। বাণিজ্যিক চলচ্চিত্রের পরিচালক শহীদুল ইসলাম খোকনের চলচ্চিত্রের সীমাবদ্ধতা অশেষ, দৃষ্টিকটু, চড়া রঙের টুকরো রূপসজ্জার কথা না হয় উজ্জ্বল রাখা গেল, উপন্যাসের স্বামী স্ত্রীর প্রেমের অনির্বচনীয় টুকরোগুলো তিনি চটচটে করে তুলেছেন, কিন্তু এই দুজনের কেউই টেক্সট থেকে দূরে সরে যাননি। এবং দ্বিতীয় ক্ষেত্রে চিত্রনাট্যকার অন্তত 2 জায়গায় ছফাকে সম্প্রসারিত করেছেন, টেক্সটকে নিখুঁতভাবে অনুধাবন করে সাব টেক্সটের ইশারা লিপিবদ্ধ করেছেন। ওই গোলাম মোস্তফা শিমুলের চিত্রনাট্য যেটার কথা বললাম, ওইটা আমি শুনেছি, যে আমার হাতে আসে নাই, মানে আমি এই মানে সংলাপগুলো সিনেমা দেখে লিখেছি, কিন্তু আমি শুনেছি শ্রাবণ থেকে এই বইটা মানে চিত্রনাট্যের বইটা বেরিয়েছিল, বাংলার চিত্রনাট্যের। ওই 2 ফোঁটা শিশির ছফা পাঠ ও বিবেচনায় বাংলা চলচ্চিত্রের তরফে এক ধরনের সংযোজন। যে কাজ মারুফ হোসেন করেছেন 3 জন বাঙালি লেখকের নাম, চিরপ্রণম্য নাম, দর্শকদের স্মরণ করিয়ে দিয়ে।
এসবই ভালো চলচ্চিত্রের দায়িত্ব। অন্তত যে সকল চলচ্চিত্রের ভালো চলচ্চিত্র হয়ে ওঠার সম্ভাবনা থাকে সেসব চলচ্চিত্র শৈল্পিক সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের বোধের সীমান্ত বিন্দু পরিমাণ হলেও প্রসারিত করে। ইতিহাসের পরিক্রমার সাথে সততা দিয়ে আমাদেরকে যুক্ত করতে চায়। হাবিবুর রহমানের অলাদ চক্র দুঃখের সাথে বলতে হয় স্বেচ্ছা নিয়োজিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আখ্যানের ইতিহাস মুছে দিয়ে প্রচল ইতিহাসের তালে গোলে একাকার হয়ে খ্যাতি অর্জনের মধ্যেই সে ত্রাণ ভিক্ষা করেছে। আমস্তফা থিঙ্কার অফ এ নেশন, এই তথ্যচিত্রটির কথা আমি আসলে ইউটিউবে দেখি যে 2020 সালের 21শে ফেব্রুয়ারিতে আমস্তফা জীবনের শেষ 2 বছর বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাশে যে বাড়িটাতে থাকতেন তার চিলেকোঠার ঘরে মানে হচ্ছে যে সেখানে সাখাওয়াত টিপু, তারপরে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন লেখক নুরুল আনোয়ার এবং সন্দীপ বিশ্বাস সহ কয়েকজন, মানে ওটাতে দেখলাম যে ওই ডকুমেন্টারিটা হবে আমস্তফা দ্য থিঙ্কার অফ দ্য নেশন, এবং এই উপলক্ষে তারা সফার কবরে গিয়েছিলেন এবং সেখানে আমরা দেখতে পারি যে পাশে আর একটা কবর মানে ভাঙাচোরা পড়ে আছে। এবং পরে আমরা জানতে পারি যে এটা জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের কবর, যদিও এইটা 4 বছর আগের 2020-এর ঘটনা। পরে 2023-এর আমি একটা ছবি দেখেছি ফেসবুকে যেখানে একটু চারদিকে ঘেরাও টেরাও দিয়ে, কিন্তু তাও একজন মানুষকে স্মৃতি মানে তার স্মৃতিকে ধারণ করবার জন্যে শেষ সজ্জার জায়গাটা আসলে অনেক বেশি মানে দৃষ্টিনন্দন এবং সুন্দর হতে হয় আর কি। যে মানে সাধারণ মানুষজন এবং অসাধারণ মানুষজনের অন্তত শেষ সজ্জার ব্যাপারটাও যদি কিছুটা পার্থক্য না থাকে তাহলে তো কোনো ইয়ে থাকে না। মানে আমি একদম শেষে চলে আসছি আলাপের, আমি আর ঠিক 5 মিনিট বলবো। মানে আমি বুঝতে পারছি যে আমি অনেককে বোর করে তুলছি। 1994 সালের 10ই অক্টোবর মনীষী চিত্রকর শেখ মোহাম্মদ সুলতানের মৃত্যুবরণের পর আসাদুজ্জামান আসাদ সম্পাদিত এস.এম. সুলতান স্মারক গ্রন্থ প্রকাশিত হয় 1995 সালের জুলাই মাসে। সেই গ্রন্থের ছাপা কবি শামসুর রহমানের লেখার কয়েকটি বাক্য। কোট তাঁর মানে সুলতানের বৃহদাকার পেশিবহুল কৃষকেরা রেনেসা যুগের চিত্রকর টিশিয়ানের কথা স্মরণ করিয়ে দেয়। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় সুলতান মেক্সিকোর শিল্পী রিভেরা দ্বারা প্রভাবিত। এত সব প্রভাব সত্ত্বেও সুলতান তার ক্যানভাসের দৃঢ় পেশিবহুল বৃহদায়তনের মানুষগুলোর মতোই সাহসী শক্তিমান একজন চিত্রকর। এখানে উল্লেখ করব বাংলাদেশের মুক্তিযুদ্ধ ব্যতি রেখে সুলতান এরকম একজন মাস্টার পেইন্টারের ঋদ্ধি অর্জন করতে পারতেন না। শামসুর রহমানের বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ কবি। তিনি সেই টিশিয়ান থেকে রিভেরা পর্যন্ত নানা রকম প্রভাব আবিষ্কার করেছেন। এত সব প্রভাব সত্ত্বেও ক্যানভাসের দৃঢ় পেশিবহুল বৃহদায়তনের মানুষগুলোর মতোই সাহসী শক্তিমান একজন চিত্রকর বলে মেনে নিয়েছেন। কিন্তু মুক্তিযুদ্ধ না হলে সুলতান মাস্টার পেইন্টারের ঋদ্ধি অর্জন করতে পারতেন না বলায় ইতিহাস অনুসন্ধিৎসু পাঠকের খটকা লাগে। মুক্তিযুদ্ধের অন্তত 20 বছর আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের নানা দেশে তার 20টির অধিক একক প্রদর্শনী হয়েছিল। শুধু দেশের নয়, বিদেশের চিত্রশিল্পীদের মধ্যে তিনি প্রভূত সম্মান অর্জন করেছিলেন। ফলে যে কোনো বড় ঘটনায় সাথে মানে যে কোনো বড় ঘটনার সাথে মুক্তিযুদ্ধের সংযুক্তি ঘটাবার এই যে জাতীয়তাবাদী স্বাদ, মানে এটা আমরা তো দেখেই আসতেছি সবসময়, যে কোনো ইয়ে না থাকলেও মানে সম্পৃক্তি না থাকলেও যুক্ত করার যে স্বাদ, এটা বড় রকমের ঐতিহাসিকভাবে ভুল। তিনি শামসুর রহমান হলেও ভুল। আচ্ছা, আদম সুরতের কথাটা মাঝে মাঝে আমি একটু ভাবি যে তারেক মাসুদের আদম সুরতের যে সূত্রপাত সেইটা তো আসলে বাংলার চিত্র ঐতিহ্য সুলতানের সাধনা যে মানে ধ্রুপদী প্রবন্ধ সেইটা। কিন্তু আমার খুব দুঃখ লেগেছিল যখন আমি প্রথমবার আদম সুরত দেখি আমাদের চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে। আমার পুরোটা শেষ হওয়ার পর আমার মনে হলো যে আমস্তফা একটা ছবির সামনে দিয়ে হেঁটে মানে প্রদর্শনী দেখতে দেখতে হেঁটে যাচ্ছেন, ওই একটা পাসিং শট ছাড়া মানে তারেক মাসুদ তো চাইলে একটা ইন্টারভিউ যুক্ত করতে পারতেন সেখানে।
তো এখন এখানে আমাদের মুশকিলটা হলো কোথায়? আমাদের মুশকিলটা হচ্ছে আসলে আমরা মানে যেমন এই যে কিছুদিন আগে পেদ্রো পারামো সিনেমাটা সম্ভবত চতুর্থ কি পঞ্চমবারের মতো আবার চিত্রায়িত হলো। তো সেইখানে যখন এই উপন্যাসটা বেরিয়েছিল মানে হুয়ান রুলফোর, তো সেখানে রুলফোর মৃত্যুর পরে কার্লোস ফুয়েন্তেস আর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ মানে যুগ্মভাবে একটা সংগঠনের মতো তৈরি করছিলেন, যেটার নাম হলো পেদ্রো পারামোর চলচ্চিত্র গুরুর ঋণ সরাসরি শোধবার এও একটা নতুন এবং সৃষ্টিশীল উপায়। তো মানে আমার কথা হচ্ছে যে আমাদের যে মানে অগ্রজ বা পূর্বপুরুষ বা একই যাত্রার অগ্রপথিক, হ্যাঁ, তাদের প্রতি মানে ঋণ স্বীকার করবার কেমন জানি এক ধরনের কার্পণ্য, মানে এটা সবার মধ্যেই থাকে, মানে তারেক মাসুদের মধ্যে সেটা ছিল। এবং আমাদের সিনেমার যে মানে কথা আমি এতক্ষণ ধরে বললাম, সিনেমার মধ্যেও আমি একদম শুরুতে যে কথাটা বলেছিলাম সেটাও আমার কাছে খুব দুঃখ লাগে যে আমাদের আলোচনায় যেটা আমি বলছি যে মোস্তফার বক্তব্যে নির্যাসের সম্প্রসারণ মাত্র একটি ক্ষেত্রে আমরা পাচ্ছি, বাংলার চিত্রনাট্যকার গোলাম মোস্তফা শিমুলের রচনায়। এটি কথা সাহিত্য অবলম্বনে কাহিনী চিত্র তৈরির ক্ষেত্রে নির্মাতার দায়। পুদোফকিন যেমন বলেন, আ ফিল্ম ইজ নট শট, ইট ইজ বিল্ট। সূত্র মুখস্থ করে লোকে আর মন্ত্র থেকে যায় মনে, মন্ত্রের মতো জনপদে ভূমিকা রাখবার চলচ্চিত্র সফা কাহিনী ললাটে আজও জোটেনি। ভবিষ্যতে নিশ্চয়ই এমন কেউ আসবেন যার নির্মাণ দক্ষতায় মোস্তফা প্রণীত কথা সাহিত্য বাংলা ভাষার সীমানা পেরিয়ে অনেক দূরে পরিভ্রমণ করবে। আপাতত অনুদান প্রবণ, খ্যাতিলোভী, বাণিজ্য অভিলাষী, সরকারি বয়ানের দাসত্বকারী নির্মাতাদের মাঝে এমন সম্ভাবনা দেখি না। জহির রায়হান লিখেছেন তার প্রথম কাহিনী চিত্র নির্মাণকালীন সময়ের কথা, কোট, তখন ব্যবসার চেয়ে বিবেকের স্থান ছিল উপরে, আনকোট। 1969 সালের এই আবহমণ্ডল কেন এতখানি বদলে গেল? আমাদের 99% নির্মাতা নিজস্ব চিন্তন ক্ষমতা কেন গদিনশীন রেজিমের পায়ে সমর্পণ করলেন? সব রেজিমের পায়ে করলেন। তার উত্তর পরের প্রজন্মকে না দিয়ে তারা কি মুক্তি পাবেন? আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এতক্ষণ আমার এই কথা শোনার জন্য, এবং আপনাদেরকে ভালোবাসা জানাই।